অলোকেশ দাসকে অভিনন্দন। এবারে বলবেন আমাদের রাজ্যে প্রতিবাদী আন্দোলনের মুখ ডিআইএফআই রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি, তাকে বলবার জন্য আহ্বান করছি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাম কংগ্রেসের নেতারা এবং আমাদের এই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী কংগ্রেস সমর্থন জানিয়েছে। এখন যে কটা দিনই প্রচারে এদিক থেকে ওদিক যাচ্ছি, আমি কি বলবে? কমরেড অলোকেশ দাস নিয়ে, লাল ঝান্ডা নিয়ে কি বলতে পারে? এগুলো বলার ক্ষেত্রে তারা একটা কথা বলছে যে দেখো, একদিন কংগ্রেসের সঙ্গে এরা মারামারি কাটাকাটি করেছে আর আজকে এরা আবার নিজেরা হাত ধরে নিয়েছে। আমরা সবার প্রথম নিশ্চিতভাবে এইটুকু আমার বোধের মধ্যে আছে যে আজকে এখানে যারা আমাদের যাতে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে নিশ্চিতে কোনো প্রশ্ন নেই, কিন্তু এরকম তো অনেকে আছে আর অনেক কিছুই আছে যেগুলো জানি না। যেমন আমি জানতাম না যে অলোকেশ দা এত ভালো গান গাইতে, কবি গান গাইতে পারে, এটা আর জানতে পারে। সেরকম অনেক কিছু বুঝতে পারি না, হয়তো এখন আমাদের মনের মধ্যে আছে, বা বিরোধীরা হয়তো বলছে যে আবার কি হলো, कांग्रेस सीपीएम एक साथ एक मन के चले एलो, तो जब बस्ती में आग लगता है तब आग बुझाने वाला पड़ोसी ही होता है, वही जल নিয়ে এসে আগুন নেভানোর কাজ করে। তাই আজকে পড়শিরা হাতে হাত মিলিয়েছে, যেমন হাতে হাত মিলিয়ে 100 দিনের কাজ, আরটিআই, জল জঙ্গল জমির অধিকার, শিক্ষার অধিকার, মিড ডে মিল আর অসংগঠিত ক্ষেত্রে পিএফ পেনশনের তুলে পশ্চিমবঙ্গে কংগ্রেস অলোকেশ দা বলে দিয়েছেন এনআরসিসিএ, কিন্তু আমরা সোজা কথার মানুষ, আমরা পরিষ্কার কথা সোজা ভাষায় স্পষ্ট সরাসরি তীক্ষ্ণভাবে বলতে চাই। আপনারা শুধু আমাকে বলে দিন, আপনাদের বাড়িতে কোনো বাচ্চা হলে তার জন্ম সার্টিফিকেট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে? অসুবিধা নেই তো? আধার কার্ড, ভোটার কার্ড হয়, অসুবিধা নেই তো? আচ্ছা, গ্যাসের লাইনটা নিতে গেলে কোথাও খচখচি খচখচি হয় নাকি? না পাওয়া যাচ্ছে। ইলেকট্রিকের বিল দিতে গেলে, মিটার বসাতে গেলে হয়তো দুবার দৌড়াতে হতে পারে, কিন্তু শেষ অবধি তো মিটার বসে, বিল আসে তো বাড়িতে নাকি? জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে বলেছিল মোদিজি, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছাড়াও এখনো যদি এসবিআই থেকে যে কোনো ব্যাংকে খাতা খুলতে যান, অসুবিধা নাই তো? মরে গেলে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়, নইলে আবার দিদি সমব্যাপী পাওয়া যাবে না, আছে না? আচ্ছা, বাচ্চা হতে গেলে পোলিওর কার্ড হয়, বিয়ে করতে গেলে যদি আমি ম্যারেজ রেজিস্টার করাতে চাই কোনো অসুবিধা আছে? নেই তো? মাধ্যমিকের সব ছেলেপুলেরা পরীক্ষা দিল, অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট পাওয়া গেছে? গেছে? ডিভোর্স হলে ডিভোর্সের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে তো? नहीं तो सुविधा? इससे ज्यादा और क्या कागज है जिस कागज के लिए अमित शाह और प्रधानमंत्री मोदी जी इधर उधर डेली पैसेंजारी করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে আছে, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি মোদি আর অমিত শাহের কাছে নেই। আমাদের মায়েদের কাছে বাচ্চা হওয়ার জন্য পোলিওর কার্ড আছে, ওই কার্ডটা ওদের কাছে নাই। তাহলে কিনা মানুষকে ঘাবড়ে দেওয়ার জন্য এনআরসিসিএ করার বলা কি? এখন ওরা ঘাবড়ানোর চেষ্টা করবে, আমরা ঘাবড়ে যাচ্ছি কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, হাত চিহ্ন আঁকা তেরঙ্গা ঝান্ডাও যাবে, আর পার্লামেন্টে ওরা থাকবে আর বাইরের রাস্তায় আমরা থাকবো। এনআরসিসিএ নামে ফেলে দেওয়া থুতু মোদি অমিত শাহকে ফিরে চাপতে আমরা বাধ্য করব। সোজা কথা স্পষ্ট ভাষায় বলতে পছন্দ করি। অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে আপনারা লড়েছেন, এই মোদি অমিত শাহ আর মমতার চোটচোট্টা নির্লজ্জ দোকান কাটা বেহায়া দলটার বিরুদ্ধে আপনাদেরকেই লড়তে হবে। আজকে যেতে হবে কমরেড অলোকেশ দাসকে, জিতিয়ে নিতে হবে। এই গোটা এলাকার ভবিষ্যতের প্রশ্ন কি হবে?
এই ডান দিকে যে নামটা লেখা আছে এই নামটা আজকে পশ্চিমবঙ্গের মাথায় কলঙ্কের নাম হয়ে আছে। হাঁসখালি কলঙ্কের নাম। বাচ্চা মেয়েটা বন্ধুর জন্মদিনে গেছিল, ফিরে আসার পর মা বাপ বুঝতে পারেনি মেয়েটার সাথে কি হয়েছে। তারপরে তাকে কম্বলে মহিলা থানাতে গেছিল এফআইআর করতে যে মেয়েটার সাথে রেপ হয়েছে আর মেয়েটাকে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। পরে দেখা গেল যে মাটা যার বিরুদ্ধে এফআইআর করেছে তিনি হলেন মেয়েটার বাপ আর জ্যাঠা। ভুলে যাবেন এত তাড়াতাড়ি? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলল? বলল প্রেমের সম্পর্ক। বলেছিল রাজ্যের ডিজি অকর্মণ্য অপদার্থ তৃণমূলের সঙ্গে গায়ে ঘষাঘষি করে ভুড়ি বেড়াচ্ছে শুধু, আর মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে জুতো খুলে পিতলের বালতি নিয়ে খিচুড়ি সার্ভ করছে। পাশে দাঁড়িয়েছিল ডিজি, বলল কি হলো, মেয়েটার স্বভাব চরিত্র ঠিক আছে কিনা দেখতে হবে। বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, বলেছিল। আমাদের আইনজীবীরা কি বলল? যে এর বিরুদ্ধে পক্সো আইনে মামলা করতে হবে। বলেছিল। ডিজির হিম্মত হলো পক্সো আইনে মামলা করার মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন হাঁসখালির কথা বলছি? কেন হাঁসখালিতে যদি প্রধানের বেটা সেদিনকে দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে তারপরে আর সন্দেশ খালি হতো না। হাঁসখালিতে প্রধানের বেটা শাস্তি পায়নি বলে পাড়াতে আনাচে কানাচে হাটালে बिटाले সন্দেশ खाली घुर घुर করছে। था लाल झंडे का सरकार पश्चिम बंगाल में 34 साल, किसी माए का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहू बेटियों के तरफ आंख उठा के देखने का। যে লোকের বাড়িতে তাতে কাজ করতে যেত বসিয়েছিল কম দামি শাড়ি, বেশি দামি শাড়ি, ভ্যারাইটিস শাড়ি, লুঙ্গি, ধুতি, গামছা তৈরি করবে তাঁত শিল্পীরা। ট্রেনিং দিয়ে দেবে, সরকার ঠিক করলো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা করব। যারা তাদের থেকে তাঁত করার জন্য সুতো বের করবে টুপি থেকে, ওই মহিলাদের সুতো কারা কিনবে? বললো করে আমরা সেই সুতো কিনে তোমাদেরকে ট্রেনিং দিয়ে তোমাদেরকে সমবায় করে দিয়ে, যারা নিজেদের তাঁত কারখানা নেই তারা সমবায়ের মালিক হবে আর তারা সবাই মিলে তাঁত তৈরি করবে। কিনবে কে? বললো আমরা কিনবো। আজ নয়, লাল ঝান্ডার পার্টি চিরকাল এই দায়বদ্ধতার জায়গায় থেকেছে। তাই আমাদেরকে বলে যে তোমরা যদি আসন দখল করো, আমরা বলি আমাদের এই শব্দতে আপত্তি আছে। আমরা শাসন, আসন আর এলাকার আর বুথের দখল আমরা চাই না, আমরা দায়িত্ব চাই। আর আমরা বিশ্বাসী রানাঘাট দায়িত্ব দেবে অলোকেশ দাসকে। আর এই দায়িত্ব নিয়ে আমরা বলছি বামফ্রন্টের সরকার, লাল ঝান্ডার পার্টি দায়িত্ব নিতে জানে। তাই 2010 সালে যখন ইলেকট্রিকের বিলের দামটা চচ্চর করে বাড়ছিল তখন 120 কোটি টাকা রাজ্যের সরকার ভর্তুকি দিয়েছিল যাতে গরিব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায়। গুনা কি আছে? 2010 সালে বেশি চাষ হয়ে গেল, বেশি ফসল হলো, আলু চাষিরা তাদের ফসল দাম পাচ্ছে না, দাম উঠছে না। পশ্চিমবঙ্গের লাল ঝান্ডার সরকার 400 কোটি টাকা ভর্তুকি দিল। বললো আগে চাষিদেরকে বাঁচাও, কারণ ওরা না বাঁচলে আমার বাচ্চা বাঁচবে না, কারণ ওদের তৈরি করা ফসলই আমার বাচ্চার পেট ভরাবে। সরকার বলল যে তাঁত তৈরি করবে তাঁত ভর্তুকি দিয়ে আমি কিনবো, বিদেশে বেচতে পাঠাবো, তার জন্য বিদেশের সাথে আমরা মিটিং করবো। তা পশ্চিমবঙ্গের একটা উন্নত মানের শিল্প তৈরি হয়েছিল। আর আজ তাঁত শিল্পীদের যারা তাঁতি তারা তাঁতের কারখানাতে, তাঁতের ঘরে আর তাঁতের আওয়াজ শোনা যায় না।
হয় সেই দরজাটা বন্ধ করে দিয়েছে, নইলে ছেলে আর দোকান তৈরি করেছে, আর দোকান যদি না চলেছে তো বাইরের রাজ্যে পড়ে আছে। ভোট ভাষণে হবে রানাঘাট, পূর্বস্থলী, সমুদ্রগড়, হুলিয়া, শান্তিপুর বিশেষ করে বেঁচে আছে আমাদের বাড়ির, আমাদের গাঁয়ের, আমাদের এলাকার ছেলে মেয়েগুলোর তাদের ভবিষ্যৎ। যদি ওরা তাঁত না করে, যদি এই শিল্পটাকে আমরা না বাঁচাই, যদি এই শিল্পটাকে গোটা দেশের কাছে, গোটা দুনিয়ার কাছে আমরা যদি পৌঁছে দিতে না পারি, সরকারের দায়িত্ব, সরকারের দায়বদ্ধতা, সরকারের নমনীয়তা, সরকারের মানুষের প্রতি দায়িত্বশীলতা, তার দ্বারা প্রমাণ হয় যে কোন সরকার মানুষকে বাঁচাতে চায় আর কোন সরকার 8,000 স্কুল বন্ধ করে দিয়ে 21,000 মদের দোকান খুলে দিয়ে আসলে তার শিল্পীদেরকে মদের দোকানের রাস্তা দেখিয়ে দিতে চায়। ভরসা করুন আমাদের আর বিশ্বাস রাখুন নিজের প্রতি। অলোকেশ দা বলেছেন 24-এ অলোকেশ দাস আর 26-এ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি মমতা ব্যানার্জির সরকারটাকে ভালো করে প্যাক করে টাকা আমরা এখান থেকে বিদায় দিয়ে দেবো। কিন্তু 26-এর আগে এই তাঁত শিল্পীদের জন্য কাজ আমাদেরকে করতে হবে। মানুষের কাছে এই দায়বদ্ধতা আমাদের, সরকারকে বাধ্য করতে হবে, এই পঞ্চায়েত, এই ব্লক, এই জেলা পরিষদকে বাধ্য করতে হবে যে তোমাকে এই কাজ করে দিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। বনগা থেকে রানাঘাট, রানাঘাট থেকে হরিণঘাটা, এখন অসীমবাবু গিয়ে পড়েছেন বর্ধমান পূর্বতে, মান্থলি টিকিট কাটিয়ে নিয়েছেন। জিতে যান হেরে যান, কোথায় যাবেন আমরা জানি না। কংগ্রেসের নেতৃত্ব তিনি বলেছেন এই এলাকাটা রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু কোন রাজনীতি? যে রাজনীতিতে দলবদলকে আজকে একটা জায়েজ জিনিসে পরিণত করেছে, যে রাজনীতি আজকে দলবদলে কোনো চক্ষু লজ্জা রাখে না। কিন্তু আমরা, আমাদের কাছে পার্টি আপনারা, আমাদের কাছে পার্টি আমাদের কর্মীরা, আমাদের কাছে পার্টি হলো আমাদের কমরেড, আমাদের নেতারা, আমাদের কাছে পার্টি হলো আপনাদের সাহস, আপনাদের চেতনা, আপনাদের লড়ে যাবার মানসিকতা। আমাদের কাছে পার্টি হলো আমাদের কর্মীরা, যারা রাস্তায় থাকে, লড়াই করে, মাথা ফাটায়, মাথা নিজেরও ফাটে, জেল যায়, কেস হয়, শহীদের তালিকায় নাম লেখায়, জেল থেকে ফিরে এসে আবার লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে মানুষের অধিকারের জন্য লড়তে যায়। আমাদের জন্য পার্টিটা নেই, আর আমাদের পার্টি বলে দিয়েছে শান্তিতে। লুটের বিরুদ্ধে জানাবেন না, জানাবেন না লুটের বিরুদ্ধে। লুটের বিরুদ্ধে জানাতে গেলে রাস্তার দখলটা নেই, আর রাস্তার দখল যদি না নিতে পারে লুটের বিরুদ্ধে মাথা তুলে জানাতে পারবেন না। আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে, আপনার লড়াই কেউ লড়ে দেবে না। আজ মাইক আছে, আজ মঞ্চ আছে, যে মাইকে আমার কথাটা সবার কান অব্দি পৌঁছে দিচ্ছে। কাল মাইক থাকবে কিনা, কাল মঞ্চ থাকবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু এই রাস্তাটা আমাদের দখলে থাকবে, কারণ আমরা হকের দাবিতে লড়তে চাই আর মাথা উঁচু করে বাঁচতে চাই। পিছনে আমার কমরেড বলছিলেন যে 100 দিনের কাজের টাকা, আমরা শুধু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে বাম কংগ্রেস যেদিনকে ডক্টর মনমোহন সিং এর সরকার ছিল আর उस सरकार को 61 एमपी लाल झंडे वाले वो लोग बोले थे कि আমাদের গাড়ি বাড়ি বাংলা আর আমাদের মন্ত্রিত্ব লাগবে না। বলেছিল তোমাদের কি লাগবে বলো, বললো গোটা দেশের গ্রামের 100 দিনের কাজ লাগবে। না যায় মাংস আমরা গোটা নেই যা, কিন্তু শুধু আইন করলো না। ভারতবর্ষের সংবিধানে 2টো অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়। একটা অধ্যায়ে মৌলিক অধিকার আছে, একটা অধ্যায় নির্দেশনামূলক নীতি আছে। একটা অধ্যায় মৌলিক অধিকার আছে, যে মৌলিক অধিকারে যদি কাজের অধিকার স্বীকৃত হয়ে যায়, সেই অধিকারে যদি আমি কাজ না পাই তো এই সরকারের কানটা ধরে আর কলারটা ধরে আমার জিজ্ঞেস করার অধিকার থাকবে, কেন তুমি আমাকে কাজ দিলে না? তার জন্য তো আমরা চাইছি যে কাজের অধিকারকে আইনিগতভাবে স্বীকৃতি দিতে হবে, মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে। youngest country of the world, আমাদের রক্ত ঘাম এই দেশের জন্য আমরা দিতে চাই, আমাদের মেধা এই দেশের জন্য দিতে চাই, আমাদের গায়ে গতরে খাটার শক্তি এই দেশের জন্য দিতে চাই। কিন্তু আমার গায়ে গতরে খাটার শক্তি, আমার মেধা কিনবে কে? সরকার তো কিনবে না। সরকার তো কলকারখানা বন্ধ করেছে, রেল বেচে দিচ্ছে, বিএসএনএল বেচে দিচ্ছে, এয়ারলাইন
দেশে 100 দিনের কাজ গ্রামের বেকার ছেলে মেয়েদের জন্য একটা ভরসার জায়গা, পায়ের নিচে জমির জায়গা। বিজেপির পার্টিটা কোন আক্কেলে যখন চারিদিকে চাকরির কাজের টাকাতে বরাদ্দ কমাতে থাকলো? 2021 সালে 98,000, 2022 সালে 73,000 কোটি টাকা, 2023 সালে চলে এলো 60,000 কোটি টাকা। প্রতিবারে ধাপে 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 এই 100 দিনের কাজের টাকাতে তারা নিজেদের টাকার বরাদ্দ খাতা সেই খাতা কমিয়ে দিচ্ছে। কোন আক্কেলে, কোন আক্কেলে? এই 100 দিনের কাজের টাকা ঠিকঠাক করে পার্লামেন্ট থেকে, দেশ থেকে, আমাদের এই বগুড়াতে, আমাদের এই হাসকারি পঞ্চায়েতে আসছে কিনা তার জন্য মনমোহন সিংয়ের সরকার সেখানে একটা চেয়ার বসিয়েছিল, যে চেয়ারটা দেখবে টাকাটা ঠিকঠাক গেল কিনা, কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট আবার দিল্লিতে যাচ্ছে কিনা, টাকাটা রাজ্যের সরকার খরচ করলো কিনা, খরচ করে গ্রামে কোনো সম্পদ তৈরি করলো কিনা। এইটা ছিল ওই চেয়ারের দেখার দরকার। না, পশ্চিমবঙ্গে ছিল ভিআরপি, গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে, যে ভিআরপির কাজ ছিল সোশ্যাল অডিট করা, যে সোশ্যাল অডিটে কার জব কার্ড হলো সেটা দেখা, কে কাজ পেলো কে পেলো না সেটা দেখা, কার জব কার্ডের টাকা বাকি আছে কার নেই সেটা দেখা। শুধু এইটা নয়, কার বার্ধক্য ভাতা আছে, কার বিধবা ভাতা আছে, কার হ্যান্ডিক্যাপ ভাতা আছে, সে পেলো কি পেলো না। এই সোশ্যাল অডিট করার জন্য ভিআরপি ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হয়েছিল অনারিয়াম সিস্টেমে, বেতন 175 টাকা। দিল্লিতে যে চেয়ারটার কাজ ছিল, দিল্লিতে যে চেয়ারটার কাজ ছিল এই 100 দিনের কাজটা হচ্ছে কিনা সেই চেয়ারটা মোদী সরকার এসে তুলে দিল। আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভিআরপিদেরকে বললো বহুত হয়েছে সোশ্যাল অডিট করে, এবারে পাড়ায় পাড়ায় যাও মশাদের অডিট করো, কোন ড্রেনে কটা মশা হয়েছে আর কটা মশা কতদিন দিল আর সেই দিন ফুটে কটা লার্ভা বেরোলো আর কোন পাড়াতে কতবার স্প্রে করতে হবে। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত টাকা লুটের ব্যবসা কারা তৈরি করলো? মোদি আর দিদি মিলে বেআইনি ভাবে আমাদের টাকা বন্ধ রেখেছে, বেআইনি ভাবে। কে বলছে মুসলমান এই দেশ থেকে চলে গেলে তাদের সম্পত্তি, তাদের কাজ, তাদের চাকরি, তাদের ঘর বাড়ি, তাদের মুরগি ছাগল আমাদের হবে? কোন মূর্খ বলছে? কোন কমেন্ট বলছে? কোন কথা বলছে? যদি আপনার কাজ, আপনার জমি, আপনার বাড়ি, আপনার রোজগার যদি পেতে চায় তাহলে আম্বানি আদানিদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করানোর জন্য রাস্তায় থাকুন, আর চোর তৃণমূল বিজেপির নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গলায় গামছা দিয়ে টাকা আদায় করার জন্য রাস্তায় থাকুন। নইলে আমাদের চাকরি, আমাদের রোজগার, আমাদের মাথার ছাদ হবে না, হবে না আমাদের মাথার ছাদ। কি লাভ আছে এই গোটা পশ্চিমবঙ্গে এরা ভোটে জিতে? কি লাভ আছে গোটা ভারতবর্ষে এই বিজেপি পার্টিটা জিতে? कौन सा देश चाहते हैं बोलो, कौन सा देश? एनआरसी का नाम पर जहाँ पर पूरा भारतवर्ष में এতগুলো ভাষা, এতগুলো ধর্ম, এতগুলো জাতি, এতগুলো জনগণকে লড়িয়ে দিতে চাইছেন। আর লড়িয়ে দিয়ে কোন দেশটাকে উপহার দিতে চাইছেন? যে দেশে আমাদের মাদেরকে ন্যান্ত করে হাঁটানো হয় মণিপুরের মতো। আর আমার মায়েরা যখন ন্যান্ত হয়ে হাঁটতে বাধ্য হয় তখন সেই মায়েরই ছেলে পুলেরা তার ছবি তুলে ভিডিও করে গোটা দেশে ভাইরাল করে। কোন দেশের ছবি আঁকতে চাইছেন? যে দেশে একজন মাস্টারমশাই তার সমস্ত নৈতিকতা, শিক্ষকতা, যুক্তিবাদী, এথিক্স সব কিছু বাদ দিয়ে নিচু জাতের একটা ছেলে যদি তার কলসি থেকে জল খেয়ে নেয়, মাস্টারের জাত একটু উঁচু বলে সেই ছেলেটাকে পিটিয়ে মারতে তার কুণ্ঠাবোধ হয় না, দ্বিধাগ্রস্ততা লাগে না, নিজের আত্মাকে সে কখনো দংশন করতে পারে না, নিজের বিচার বুদ্ধি বোধকে সে তার কন্ট্রোলে রাখতে পারে না। আরে কোন সা দেশ কা তসবির আপ লোগ সামনে লানা চাহতে হ্যাঁ জিস দেশ মে कर्ज माफी हम लोग को दिया जाता है और गरीबेरा देना दाए প্রতিদিন 35টা করে কৃষকেরা সুইসাইড করছে। কোন দেশটা আমাদের চোখের সামনে নিয়ে আসতে চাইছেন? যে দেশে আদিবাসী, দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলমান মেয়েদের তাদের শরীরটা, তাদের দেহটা কামড়ে খুবলে নুচে খাওয়ার অধিকার পাওয়া যায়। তাই আজকে বিজেপির পার্টিটা তৃণমূলকে বগল দাবা করে বলছে আমরা মনুবাদের ঘৃণার পাঠ পড়াবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জিতিয়ে দিন অলোকেশ দাসকে। শুধু বিজেপিকে নয়, গোটা দেশের মানুষকে সংবিধানের পাঠ আমরা পড়াবো। দেশকে এক রাখতে গেলে কি করতে হয়। কিন্তু আবেদন আপনাদের কাছে, যে ছেলেটা মায়ের ভিডিও করে গোটা পশ্চিমবঙ্গে দেখালো, ভারতে দেখালো, যে ছেলেটা, যে মেয়েটা ভোটের দিন বুথ লুট করছে, যে ছেলেটা, যে মেয়েটা
বোম পিস্তল পাচার করছে, যে ছেলেটা যে মেয়েটা 100 দিনের কাজের টাকা লুট করছে, যে ছেলেটা যে মেয়েটা লোহা বালি গরু মাটি রেশনের চাল ঝেড়ে দিচ্ছে, সেই ছেলেটা তো আপনার আমার পাড়ার নাকি? এই ছেলেগুলোকে এত জানোয়ার কে বানালো? এই ছেলেগুলোকে তার যুক্তিবোধ বিচার বুদ্ধি বিবেক নৈতিকতা বিসর্জন দিয়ে দেখতে তো মানুষের মতন, কিন্তু জানোয়ার কে বানালো? জানোয়ার বানালো দেশের সরকার বিজেপি আর রাজ্যের সরকার তৃণমূল। যদি আমাদের বাড়ির আমাদের পাড়ার আমাদের গাঁয়ের ছেলেগুলো সৎ পথে বেঁচে থাকার জন্য মাথা উঁচু করে একটা রোজগার করার জায়গা থাকতো, পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা কোনো দিন জানোয়ারে পরিণত হতো না। তাই দায়িত্ব चैलेंज भी आप लोगों को लेना पड़ेगा और जीतना भी आप ही लोगों को है कि পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলোকে 2 নম্বরই দুর্নীতিগ্রস্ত স্বজন পোষণ ঘুষের চুরির পাচারের খাতায় নাম লেখাতে দেব না। এদেরকে ওই আস্তাকুর থেকে ওই ভাগার থেকে বের করে এনে তাদেরকে আবার এই পশ্চিমবঙ্গে ক্ষুদিরাম নেতাজি বিনয় বাদল দীনেশের পশ্চিমবঙ্গে তাদেরকে এই বাংলার ছেলে মেয়ে তৈরি করব, যে ছেলেমেয়েরা একদিন বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর তৈরি করেছে, যে ছেলেমেয়েরা একদিন দাঙ্গা হলে বুক আগলে নিজের রাজ্যকে রক্ষা করেছে, যে ছেলেমেয়েরা দুর্ভিক্ষের দিনে গরিব মানুষের মুখে ভাত তুলে দিয়েছে, যে ছেলেমেয়েরা সাক্ষরতার সময় সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষ নিরক্ষরদেরকে শিক্ষাদান করেছে। তাই পশ্চিমবঙ্গকে যারা ভাগাড়ের দিকে নিয়ে যেতে চাইছে তাদের হাত থেকে রক্ষা করে পশ্চিমবঙ্গটাকে আজকে আরো একটা উন্নতির দিকে নিয়ে চলুন। তৃণমূল পারবে না। তৃণমূলের ভ্যালিডিটি রিচার্জ হাওয়া যা বলবেন সব শেষ হয়ে গেছে। সব একজন একটা ছিট কাপড় নিয়ে গেছে টেলারে, উনি বলেছে দাদা একটা ফুল প্যান্ট বানিয়ে দিন। তো বলছে ফুল প্যান্ট বানাবো, কেমন মাপ বলো? বলো মাপ পরে বলবো, আগে বলো দেখি ক পয়সা লাগবে তোমার? বললো 350 লাগবে। বললো অত তো ব্যাটের জোর নাই ভাই, তাহলে জাঙ্গিয়া যদি বানাই তাহলে ক পয়সা লাগবে বলো? তো বললো 35 টাকা লাগবে। তখন মাথা চুলকে বললো তাহলে এক কাজ করো, তুমি একটা জাঙ্গিয়াই বানিয়ে দাও, শুধুমাত্র খেয়াল রেখো ঝুলটা যাতে পা পর্যন্ত হয়। চালাকি করে চলবে রাজ্যটা, চালাকি করে চলবে। লটারিওয়ালার কাছ থেকে 540 কোটি টাকা নিলে তুমি, তারপরে তুমি কোন মুখটা দেখাচ্ছ আমাদের কাছ থেকে? মাদার ডেয়ারি দুধের কোম্পানি থেকে তুমি পয়সা নিলে আর তার শেয়ারটাকে তুমি বাইরে বিক্রি করে দিলে। তুমি কোন রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছো? যে রাজ্যের নীতি হবে রানাঘাটের ভাইপোরা ভাগাড়ে যা, শুধু নিজের ভাইপো ভালো থাকে, এই নীতিতে চলবে? কি তোমার ব্লুপ্রিন্ট? কি তোমার চাকরি দেওয়ার মনস্কামনা? কি তোমার পলিসি? কি তোমার নীতি? নির্লজ্জ বেহায়া দোকান কাটার একটা পার্টি, তার আবার দল, তার আবার সরকার, তার আবার এসএসসি কমিশন। সেই এসএসসি কমিশন বলছে যে হুজুর আমি 19,000 তো যোগ্য ছেলেমেয়ে চাকরি দিয়েছি, কিন্তু 8,000 সাদা খাতাতে চাকরি দিয়েছি। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। শুনতে হাসি পাচ্ছে গো, কিন্তু এই পশ্চিমবঙ্গে 34টা বছরে 1,38,845 জনকে বামফ্রন্টের সরকার চাকরি দিয়েছে। কোনোদিন কোনো হবু শিক্ষিকাকে বসে খুঁড়ে করে নিজের সুন্দর লম্বা চুলটাকে বিসর্জন দিতে হয়, কোনোদিন নিজেদের ছবি ছাপতে হয়নি যে আমি 1326টা হেলথ সেন্টার থেকে 12,000 বানিয়ে দিলাম। কোনোদিন বলতে হয়নি যে 200টা কলেজ বানিয়ে দিয়েছি, 14টা ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছি। কোনোদিন বলতে হয়নি যে ধান উৎপাদন, চাল উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে আস্তে আস্তে উঁচুর দিকে উঠছি আর 1 নম্বরে উঠছি। নির্লজ্জ দোকান কাটা বেহায়ার পার্টিটা বলছে তোমরা চাল ধান বিদ্যুৎ উৎপাদনে 1 নম্বরে গেছো, আমরা চোর উৎপাদনে 1 নম্বরে গেছি, কিছু না কিছু তো 1 নম্বরে গেছি। মুখ দেখাবার এদের কোনো জায়গা আছে? পাড়ায় বেরিয়েছে ওই একটা কেমিস্ট্রির মাস্টার আছে দমদমে না কোথায় ভোটে দাঁড়িয়েছে, যে বলেছিল যে নাকি যারা সমালোচক হবে তাদের নাকি গায়ের চামড়াতে জুতো বানাবে। দিয়ে একদিন পালাতে বেরিয়েছে আর বেরিয়ে বলছে যে মাসিমা চিনতে পারছেন? বলছে চিনবো না বাবা, যা টিভির পর্দায় হাত পেতে ঘুষ নিচ্ছিলে
এক সময় তো শুধু তোমাকেই টিভিতে দেখেছি। আমাদের ভবিষ্যৎ কি? কোন ছেলে মেয়ে নিজের থেকে ঘুষ দিতে গেছিল? তুমি যদি ঘুষের টেবিল না বানিয়েছিলে তো তুমি ঘুষ নেবার কারবার শুরু করেছিলে, তাই তো পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ঘুষ দিতে বাধ্য হয়েছে। এরকম তো অনেক যোগ্য প্রার্থী ছিল, তারা ঘুষ দিয়েছে। তাহলে তাদের সামাজিক সম্মান, তাদের চাকরি, এই সবটাকে তোমরা নষ্ট করেছো। আর তোমরা নষ্ট করে দিয়েছো সরকারি শিক্ষা কাঠামো। কারণ যে সরকারি স্কুলে আমাদের বাড়ির বাচ্চাগুলো পড়তে যাবে, তারা সাদা খাতা জমা দেওয়া, ভুলভাল মাস্টারের কাছে ভুলভাল পড়া শিখেছে। তাই ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আপনাদের। এই শেষ বেলায় দাবিও করতে এসেছি, আবেদন করতে এসেছি, অনুরোধ করতে এসেছি, জোরহাটে ভিক্ষে চাইতে এসেছি, আর আবদার করতে এসেছি। সিদ্ধান্ত নিন আর বাঁচিয়ে দিন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে সৎ পথে বাঁচার জন্য। কারণ আপনার ভোট, আপনার সিদ্ধান্ত, আপনি ঠিক করবেন গোটা পশ্চিমবঙ্গ ভবিষ্যতে কোন দিকে যাবে। তাই শুধু দেশ বাঁচানোর লড়াই নয়, রাজ্য বাঁচানোর লড়াই নয়, আসলে আপনার বাড়ি, আপনার পরিবারকে বাঁচানোর লড়াই। সেই বাঁচানোর লড়াইতে আপনাদেরকে রাস্তাতেই থাকতে হবে। অনেক অনেক জায়গাতে এরা সব লুটপাট করে, কিন্তু আমাদের পার্টির সম্পাদক, পলিট ব্যুরোর মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন যে যারা ভোট রুখতে আসে, লুট রুখতে আসে, বুথ রুখতে আসে, তারা যদি সামনে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে যায়, তাহলে যারা ভোট লুট করতে আসে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। জিতিয়ে দিন এই রানাঘাটের সমস্ত বেকার খেটে খাওয়া মেহনতি মানুষকে, জিতিয়ে দিন এখানকার যে সমস্ত ছেলেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে পড়ে থাকতে বাধ্য হচ্ছে, তারা ফিরে এসে যাতে তাতে চাষে আর এখানকার ছোট ছোট কলকারখানাতে কাজ পেতে পারে। জিতিয়ে দিন আমাদের মা বোনেদেরকে, যারা প্রতিদিন কুকুরে ভয়ে বেঁচে থাকতে চাইছে, তারা যাতে খোলা মনে প্রাণে ভরা নিঃশ্বাস নিয়ে এই গোটা রাস্তা জুড়ে তারা থাকতে পারে। आज़ादी का मतलब उस दिन सही हक पर आज़ादी होगा जब आधी रात को घर का माँ बेटी सुरक्षित इस सड़क पर जा सकेगा और आ सकेगा। पार्लियामेंटे सड़क का बात संसद पर ले जाने के लिए যারা বিল পাসের সময় অলোকেশ দা বলেছেন যে বাথরুম পেয়ে যায়, যাদের বাথরুম পাবে না, যারা দৃঢ়তার সাথে পার্লামেন্টের ভেতরে লড়ে নেবে নিজের হক, আর রাস্তায় যারা আমরা দাঁড়িয়ে থাকবো বুঝে নেব নিজেদের অধিকার। এই দুইয়ের মিশেলে দেশ আর রাজ্য বাঁচানোর লড়াইয়ে 13 তারিখ আপনারা বুথের লড়াইয়ে দাঁতে দাঁত কামড়ে মাটিতে পড়ে থাকবেন, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জিন্দাবাদ। মুখার্জি, কমরেড মীনাক্ষী মুখার্জিকে অভিনন্দন, ধন্যবাদ। এবারে কমরেড মীনাক্ষী মুখার্জিকে সম্মানিত করবেন আমাদের